আসসালামু আলাইকুম। দেখো যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোষ। হ্যাঁ? তো কোষ আলোচনার আগে বইয়ের তারপরে তুমি একটু আগে মানে একটু খাতায় নোট করে নিবা কি বিষয়গুলা। তো কোষ প্রথম অধ্যায় এটা। প্রথম অধ্যায় কোষ নিয়ে আলোচনা। হ্যাঁ? অধ্যায়ের নাম হলো কোষ ও এর গঠন। ঠিক আছে? এটা হলো যে বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। ঠিক আছে? তো কোষ হলো যে প্রথম আবিষ্কার হয় কত সালে? প্রথম আবিষ্কার হয় এগুলো একটু নোট করো। ১৬৬৫ সালে। ১৬৬৫ সালে কি আবিষ্কার করেন? রবার্ট হুক। কিন্তু বই নাই, তুমি খাতাতে নোট করে দেবে। রবার্ট হুক। আচ্ছা, এখন কথা হলো যে তিনি কিভাবে আবিষ্কার করেন। তার আবিষ্কারের আগে কিছু কাহিনী আছে। কাহিনী কি যে আসলে তিনি কোনো বৈজ্ঞানিক ছিলেন না। তিনি একজনের ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন, সহকারী হিসেবে। বুঝছো? তো তার যে বস সে বলল যে আগামী সপ্তাহে আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে জ্ঞানীগুণী মানুষেরা আসবে, তারা বিভিন্ন আবিষ্কার নিয়ে আলোচনা করবে। তো এই কারণে তুমি রুমটা পরিষ্কার করো এবং এখানে আমাদের যে কেমিক্যাল আছে ওখানে ধরো সবই ছিল, কেমিস্ট্রি ফিজিক্স সবই ছিল। তো বললো এখানে যে কেমিক্যাল গুলো আছে এই কেমিক্যাল গুলাতে যে সিপি গুলো আছে এই সিপি গুলোর মধ্যে যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে নতুন সিপি লাগাবো। তো তখনকার সময় কাঠের সিপি ছিল, এখনকার মধ্যে এরকম না, বুঝছো? কাঠের সিপি ছিল। তো বললো ঠিক আছে। তখন সে কি করলো যে সে দেখছে কোন বোতলের সিপি নষ্ট হয়ে গেছে, তো সেগুলো সে খুলে ফেলে নতুন নতুন গাছ নিয়ে আসলো। গাছের ডালের যে কাণ্ড ডাল ওটা কেটে রেখে সিপি বানাচ্ছে। তো তিনি যখন যেগুলো নষ্ট হয়ে গেছে সিপি গুলা এগুলা যখন একটা পাত্রে রাখছিল, ওই পাত্রে আগে থেকে একটু পানি ছিল, তো দেখছে যে পানির উপরে পাত্রগুলা মানে পানির উপরে ওই যে সিপি গুলা ভাসছে। বুঝছো? তার অবাক লাগলো যে কি ব্যাপার, সিপি গুলো পানিতে ভাসছে কেন? তখন তো কোষ টোষ কিছু আবিষ্কার হয়নি। তো উনি ভাবলেন যে আচ্ছা, এরকম কাঠের সিপি পানিতে ভাসছে, তাহলে নিশ্চয়ই কাঠের সিপির ভিতরে বা কাঠের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, মানে কিছু ফাঁকা ফাঁকা গহ্বর বা প্রকোষ্ঠ বা কক্ষ আছে, ফাঁকা কক্ষ আছে, ওইটার কারণে এরকম হলো কাঠের সিপি ভেসে আছে। তার মানে এর ভিতরে ছিদ্র আছে, ওর মধ্যে বাতাস ঢুকে আছে, এই জন্যই এটা হলো এরকম ভাসছে। তার কৌতূহলবশত চিন্তা করলো যে আমি যত গাছের ডাল নিয়ে আসছি এই ডালের আগার যে কাণ্ড, আগার ডাল, সেটা আমি প্রস্তুত করবো। প্রস্তুত করে আমি দেখবো যে আসলে এর ভিতরে কি আছে, মাইক্রোস্কোপে দেখবো। তখনকার সময় 30 গুণ বড় দেখা যেত। এরকম মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল, 30 গুণ বড়, 30 গুণ বিবর্ধন গাছ, বিবর্ধন গাছ 30 গুণ। তো 30 গুণ বড় দেখা যেত এরকম গাছ ছিল। তো তখন ওই গাছেই তিনি দেখলেন কিভাবে গাছের কাণ্ডগুলা পোস্ত বরাবর কাটলেন, পাতলা পাতলা কেটে দেখছেন যে এর ভিতরে আসলে ধরো এরকম, এটা গাছের কাণ্ডের পাতলা স্লাইড, এর ভিতরে দেখলেন এরকম গোল গোল কিছু ঘর। গোটাটা জুড়ি, গোটাটা জুড়ি কি গোল গোল এরকম ঘর, গোটাটা। ঠিক আছে? তখন তার অবাক লাগলো যে কি ব্যাপার, কাঠের ভিতরে মানে গাছের ডালে এরকম ছোট ছোট ঘর আছে, ফাঁকা জায়গা আছে, তাহলে তো অন্যান্য সব গাছে থাকবে। তখন তিনি অনেক গাছ দেখলেন, সব গাছে দেখছে এরকম সবগুলো যে গোল তা না, কোনোটা চতুর্ভুজ, কোনোটা পঞ্চভুজ, কোনোটা ষষ্ঠভুজ, এরকম ফাঁকা ফাঁকা ঘর দেখতে পেলেন। তখন তার মনে হলো যে নিশ্চয়ই পৃথিবীতে যত জীব আছে সব জীবই হয়তো এরকম ছোট ছোট প্রকোষ্ঠ বা ঘর দিয়ে গঠিত। বুঝছো? তো সেই কারণে চিন্তা করলেন যে আগে আমি তো এটা জানতে পারলাম, এটা তো কেউ জানে না, তাহলে এটা আমি লিখে রাখি কোন কোন গাছে দেখেছি। তো যেগুলো গাছ প্রস্তুত করছেন
ওগুলা গাছের নাম সহ সে একটা পুস্তিকা, সেই পুস্তিকার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। এটা মনে রাখতে হবে, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া এটা একটা পুস্তিকা, এটা কিন্তু লিখছি কে? এই রবার্ট হুক। মাইক্রো মানে হলো ছোট, মাইক্রো মানে ছোট, আর গ্রাফিয়া মানে হচ্ছে বর্ণনা, ছোট বর্ণনা। আসলে বইটা তো খুব ছোট ছিল, ছোট বর্ণনা বইয়ের নাম দিলেন। তো এই বইটার মধ্যে তিনি যে সমস্ত গাছের প্রস্তুত করে দেখেছিলেন আর কি, সেই গাছগুলোর নাম সহ কোন গাছের প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা কেমন, তুমি পড়া দেখবে আসলে আচ্ছা। তোমাকে আমি একটা আপাতত পুরাতন বই দিবনি, তুমি এটা ইয়ে করনি। আচ্ছা দেখো, যে তাহলে আমরা কোষ আবিষ্কার নিয়ে দেখছিলাম, যে তাহলে রবার্ট হুক হলো মূলত কোষ আবিষ্কার করে। তাহলে তার আমি ইউটিউবে দিয়েছি, তুমি আগে একটু দেখে নিও পরে, হ্যাঁ, ইউটিউবটা ইয়ে করে দেখে নিও। আচ্ছা, তো তিনি বই লিখলেন মাইক্রোগ্রাফিয়া, মাইক্রো মানে ছোট, গ্রাফিয়া মানে বর্ণনা, ছোট বর্ণনা বইয়ের নাম। তো এই বইয়ে তিনি কোন কোন গাছে কেমন কেমন ঘর বা প্রকোষ্ঠ দেখছেন সেগুলো সব বর্ণনা করেন। কোনো কোনো গাছে গোল, কোনো গাছে চার কোণাচে, কোনো গাছে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে দেখা গেল যে তিনি যেটা 1665 সালে একটা আবিষ্কার করছিলেন, তাই না? তো করার পরে তিনি কিন্তু প্রথমে কিছুই বলেন না। যখন হচ্ছে যে ওই যে সম্মেলন হচ্ছে, তখন হচ্ছে যে সবার সামনে তিনি হাত তুলছেন, তিনি কিছু বলবেন, তো কেউ গুরুত্ব দিচ্ছে না, কারণ ও তো বৈজ্ঞানিক না, সাধারণ মানুষ, তো কেউ গুরুত্ব দিচ্ছে না। পরে একটা অন্য দেশে বললো যে আপনার যে কর্মচারী সে বারবার হাত তুলছে, ও কিছু একটা বলবে, হয়তো বলুন। তো তখন বলছে যে আমি আমার এই বইটাতে আমি সব কিছু লিখছি, আমি এটা আবিষ্কার করছি যে পৃথিবীতে সকল উদ্ভিদ বা প্রাণী তাদের একক হলো কোষ। কোষ বলতে আসলে কোষ কিন্তু সংস্কৃত ভাষা। কোষের সরল বাংলা অর্থ হলো ঘর বা প্রকোষ্ঠ, ঘর বা প্রকোষ্ঠ, এটা তিনি বলেন। তখন অন্য বৈজ্ঞানিকরা বললো এটা তো আমরা কখনো শুনিনি, আচ্ছা আমরাও একটু দেখবো। তারাও গবেষণা করে দিল যে আসলেই তখন কিন্তু 30 গুণ বড় বিবর্তন গাছ ছিল, হ্যাঁ, ওটাতে তারা দেখলো যে না, এরকম ছোট ছোট ঘরতে সকল উদ্ভিদই গঠিত, বুঝতে পারছো? তখন তারপর থেকে তাকে বলা হয় যে তিনি হলো কোষের আবিষ্কারক। তবে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কোষ প্রাচীর দেখছিলেন, এদের বাইরের এই এরিয়াটা দেখতে পেয়েছিলেন, কিন্তু কোষীয় অঙ্গাণু এটা দেখতে পাননি, কোষীয় অঙ্গাণু দেখতে পাননি। 30 গুণ বড় তো আর কি দেখা যাবে, তাই না? এটা কিন্তু তিনি দেখতে পাননি। আচ্ছা, তো এখন পরবর্তীতে কি দেখা গেল যে তোমার আরেকজন বিজ্ঞানী যার নাম হলো লিউয়েনহুক। আরেকজন বিজ্ঞানী লিউয়েনহুক,
আরেকজন বিজ্ঞানী লিমেনহুক, তিনি হচ্ছে 1674, মানে 9 বছর পর। লিমেনহুক কিন্তু একজন চশমা বিক্রেতা, চশমা বিক্রেতা, চশমা বিক্রেতা। ঠিক আছে, তিনি একজন চশমা বিক্রেতা। তো তিনি যে কাজটা করছিলেন, তিনি 270 গুণ বিবর্ধন গাছ আবিষ্কার করছিলেন। 270, 270 গুণ বিবর্ধন গাছ তিনি আবিষ্কার করছিলেন, মানে এর থেকে অনেক বেশি শক্তি ছিল।